প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শাকিলস লার্নিং হাব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকিল উদ্দিন। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন এর লেকচার 1 আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আচ্ছা, এখানে আমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে লেনদেন, সেটার সম্পর্কে জানার আগে আমরা হিসাব বিজ্ঞান বিষয়টা কি বা হিসাব বিজ্ঞান বলতে কি বুঝি আমরা সেই বিষয়টা আগে আমরা একটু জানার চেষ্টা করি। যেমন এখানে লেখা আছে যে হিসাব বিজ্ঞান যে বিদ্যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহকে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধকরণ, শ্রেণীবিভাগ, সংক্ষিপ্তকরণ ও বিশ্লেষণ করা হয় এবং যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার তথ্য জানা যায় তাকে আমরা হিসাব বিজ্ঞান বলি। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা কি লিখছি যে হিসাব বিজ্ঞান বলতে আমরা বুঝি যে বিদ্যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক যে লেনদেন আছে, আর্থিক লেনদেন সমূহকে আমরা সুশৃঙ্খলভাবে কি করব, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিভাগ, সংক্ষিপ্তকরণ, বিশ্লেষণ করা হয় এবং যার মাধ্যমে আমরা একটা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল তারপর হচ্ছে কি ও আর্থিক অবস্থার তথ্য, আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার তথ্য জানা যায় তাকে আমরা হিসাব বিজ্ঞান বলি। আচ্ছা, এখন তো আমরা হিসাব বিজ্ঞান কাকে বলে বা বলতে কি বুঝো সেটা আমরা দেখলাম। এখন আমরা আজকের যে পার্ট আমাদের দ্বিতীয়ত যে লেনদেন বিষয়টা মূলত কি, এখানে লেখা আছে যে লেনদেন হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে তাকে আমরা লেনদেন বলতে পারি। অর্থাৎ এখানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে একাধিক ঘটনা ঘটবে, যে ঘটনাগুলোকে আমরা অর্থের অঙ্ক দ্বারা কি করতে পারবো, পরিমাপযোগ্য, অর্থাৎ অর্থের অঙ্ক দ্বারা আমরা পরিমাপ করতে পারবো এবং যে ঘটনাটা আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন করবে, ব্যবসার কি করবে, আর্থিক অবস্থার পরিবর্তন করবে তাকে আমরা লেনদেন বলতে পারি। যেমন এখানে আমরা দুইটা উদাহরণ লিখছি। যেমন সীমান্ত ট্রেডার্স 5,000 টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করলেন। তাহলে এটা একটা ঘটনা এবং এই ঘটনার ফলে আমাদের কি হয়েছে, ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে বা অর্থের অঙ্ক দ্বারা এটা কি পরিমাপযোগ্য বা অর্থের অঙ্কের বা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। যেমন যদি আমরা জাবেদা করি যে সীমান্ত ট্রেডার্স 5,000 টাকা দিয়ে অফিসের জন্য একটি কি করলো, আলমারি ক্রয় করলো, তাহলে আমরা বলতে পারি যে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং নগদান হিসাব কি ক্রেডিট। তাহলে অর্থের অঙ্কের যেমন একটা সম্পদ বাড়ছে এবং একটা কি সম্পদ কমছে, অফিস সরঞ্জাম বাবদ একটা সম্পদ বাড়লো এবং নগদ নামক একটা সম্পদ কি কমলো। আচ্ছা, আরেকটা উদাহরণ আমরা লিখছি যে প্রতিষ্ঠানের মালিক দুর্ঘটনায় আহত হলেন। তাহলে এটা একটা ঘটনা, কিন্তু এই ঘটনার ফলে আমার কি হয় নাই, আমার ব্যবসার বা আমার অর্থের কি হয় নাই, কোনো আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, যার কারণে আমার দ্বিতীয়টা কি নয়, লেনদেন নয়, কিন্তু প্রথমটা লেনদেন। কেন লেনদেন? কারণ এই প্রথম ঘটনার ফলে আমাদের ব্যবসার কি হয়েছে বা প্রতিষ্ঠানের বা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। ঠিক আছে, ওকে। এজন্য বলা হয় যে সকল লেনদেন ঘটনা, কিন্তু সকল ঘটনা কি নয়, লেনদেন নয়। আচ্ছা, তারপর এখানে লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো কি গ্রহণ ও প্রদান। গ্রহণ ও প্রদান অর্থাৎ নেওয়া ও দেওয়া। তার মানে কি এক দল সুবিধা গ্রহণ করবে বা সুবিধা নিবে, আর একটা দল সুবিধা প্রদান করবে বা সুবিধা দিবে। ঠিক আছে। আচ্ছা, এখন আবার লেনদেনকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বা লেনদেন দুই প্রকার আমরা বলতে পারি। যেমন একটা হচ্ছে কি বাহ্যিক লেনদেন আর একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। এই দুইটার নাম শুনে আমরা বলতে পারি যে বাহ্যিক মানে কি বাহিরের কোনো প্রতিষ্ঠান বা বাহিরের কোনো ব্যক্তির সাথে সম্পর্ক, অভ্যন্তরীণ মানে কি প্রতিষ্ঠানের ভিতরের সাথে সম্পর্কিত, এইরকম বলতে পারি। যেমন বাহ্যিক লেনদেন কি প্রতিষ্ঠানের বাইরে অবস্থানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যখন কোনো লেনদেন হয় তখন তা বাহ্যিক লেনদেন হিসেবে গণ্য হয়। যেমন নগদ বা ধারে পণ্য ক্রয়। আমরা যখন ক্রয় করি তখন নিশ্চয় একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠান থেকে ক্রয় করবে, তাহলে কি এটা কিন্তু অভ্যন্তরীণ না, এটা বাহ্যিক বা বাইরের কোনো প্রতিষ্ঠানের সাথে বা বাইরের কোনো ব্যক্তির সাথে কি আমাদের এই লেনদেনটা হচ্ছে। এর জন্য এটা আমাদের কি হবে, এটা আমাদের বাহ্যিক লেনদেন আছে। অভ্যন্তরীণ লেনদেনটা কি, যে সকল লেনদেন প্রতিষ্ঠানের মালিক ও প্রতিষ্ঠানের মধ্যে সংঘটিত হয় এবং প্রতিষ্ঠানের সঙ্গে কোনো বহিরাগত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা থাকে না, তাকে আমরা অভ্যন্তরীণ লেনদেন বলতে পারি। যেমন মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন, এই বিষয়টা কি প্রতিষ্ঠানের ভিতরে হয়েছে বা অভ্যন্তরে হয়েছে।
আর হচ্ছে কি যন্ত্রপাতির অপচয়, এবং এই যন্ত্রপাতিটা নিশ্চয় প্রতিষ্ঠানের ভিতরে থাকে এবং সেই যন্ত্রপাতি কি হবে, অপচয় করবে। এই লেনদেনটা হবে কি অভ্যন্তরীণ লেনদেন। ঠিক আছে, ওকে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য, অর্থাৎ একটা ঘটনা সেই বিষয়টা আসলে কি লেনদেন কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, বা অর্থাৎ একটা ঘটনা লেনদেন হতে গেলে তার কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমরা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে না এই ঘটনাটা কি লেনদেন। লেনদেন হওয়ার ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য একটা ঘটনার মধ্যে থাকবে। যেমন এখানে আমরা 7টা বৈশিষ্ট্য লিখছি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে অর্থের অঙ্কের পরিমাপযোগ্যতা, অর্থাৎ একটা ঘটনা লেনদেন হবে যদি সেটাকে যদি আমরা অর্থের অঙ্ক দ্বারা পরিমাপ করতে পারি বা পরিমাপযোগ্য হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন আগুনে বিনষ্ট পণ্য, আগুনে বিনষ্ট পণ্য সেটা একটা ক্ষতি। অপরপক্ষে যদি কোনো কোম্পানির বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যদি দুর্ঘটনায় নিহত হয় তাহলে সেটাও কি একটা ক্ষতি। কিন্তু মালিক যে দুর্ঘটনায় নিহত হলো সেটার ক্ষেত্রে কিন্তু কোনো কি নাই, সেটা ক্ষতি, কিন্তু সেটা অর্থ দ্বারা পরিমাপ করা যাচ্ছে না। কিন্তু আগুনে বিনষ্ট পণ্য বা আগুনে পুড়ে যাওয়া যে পণ্য সেটার যে ক্ষতি সেটা কিন্তু আমরা অর্থ দ্বারা পরিমাপ করতে পারতেছি। তাহলে আগুনে বিনষ্ট পণ্য এটা একটা ক্ষতি, সেটা আবার লেনদেন। কিন্তু মালিক, কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের মালিক যদি দুর্ঘটনায় নিহত বা আহত হয় সেটাও একটা ক্ষতি, কিন্তু সেটা কি অর্থ দ্বারা পরিমাপ করা যায় না, এজন্য সেটা কি লেনদেন নয়। কিন্তু আগুনে বিনষ্ট পণ্য সেটা ক্ষতি, কিন্তু সেটা আবার কি লেনদেন, যেটাকে আমরা অর্থ দ্বারা পরিমাপ করতে পারতেছি। আচ্ছা, তারপরে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে আমাদের কি আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থাৎ যদি কোনো একটা ঘটনাকে যদি আর্থিক অবস্থার পরিবর্তন করে কোনো একটা ঘটনার ফলে বা লেনদেন, সেটা কি হবে, সেটা আমাদের লেনদেন। যেমন আমরা যদি বলি যে নগদে নগদে আসবাবপত্র ক্রয়, নগদে আসবাবপত্র ক্রয়, এটার জাবেদাটা কি হবে, এটার জাবেদাটা আসবে আমাদের আসবাবপত্র হিসাব ডেবিট, এবং নগদান হিসাব কি হবে ক্রেডিট। ঠিক আছে, অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন। যেমন আমরা ধরো 10,000 টাকা দিয়ে আমরা একটা আসবাবপত্র কিনলাম, ঠিক আছে, তাহলে এখানে কি হইতেছে, এখানে আমাদের আসবাবপত্র নামক একটা সম্পত্তি বাড়তেছে এবং নগদ নামক একটা সম্পত্তি কি কমতেছে। তাহলে কি আর্থিক অবস্থার পরিবর্তন হইতেছে কিনা, অবশ্যই হইতেছে। আচ্ছা, তাহলে লেনদেন হওয়ার ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য বা শর্ত হচ্ছে কি দ্বৈত সত্য। দ্বৈত সত্য মানে কি দুইটা পক্ষ থাকবে। দ্বৈত সত্য মানে কি দুইটা পক্ষ, একটা হচ্ছে কি ডেবিট পক্ষ আর একটা ক্রেডিট, বা এক দল সুবিধা গ্রহণ করবে আর একটা দল সুবিধা প্রদান করবে। ঠিক আছে, যেমন আমরা যদি বলি যে কর্মচারীকে বেতন প্রদান, তাহলে এটার জাবেদা কি হবে, বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব কি হবে ক্রেডিট। তাহলে বেতন হচ্ছে আমাদের কি খরচ বা ব্যয় হিসাব, নগদ মানে কি সম্পদ হিসাব। ঠিক আছে না, এখানে কয়টা পক্ষ, দুইটা পক্ষ। তাহলে দ্বৈত সত্তা মানে একটা লেনদেন হওয়ার ক্ষেত্রে একটা লেনদেনের কি দুইটা পক্ষ থাকবে, একটা হচ্ছে ডেবিট পক্ষ, একটা কি ক্রেডিট পক্ষ, অথবা একটা দল সুবিধা গ্রহণ করবে, এক দল কি সুবিধা প্রদান করবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে তারপরের যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। এখানে একটা ঘটনা লেনদেন হইতে গেলে আমাদের এখানে স্বয়ংসম্পূর্ণ বা স্বতন্ত্র হবে। যেমন আমরা যদি বলি যে আমাদের ধারে পণ্য ক্রয় বা ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয় 10,000 টাকা, তাহলে এটা ধারে পণ্য বিক্রয়, ধরো আমরা লিখলাম যে জানুয়ারির 1 তারিখে আমরা ধারে পণ্য বিক্রি করছি। ঠিক আছে, ধারে পণ্য বিক্রয়, তাহলে এটার জাবেদা কি হবে, এটার জাবেদা আমরা লিখতে পারি যে প্রাপ্য হিসাব এবং কি বিক্রি হিসাব। ঠিক আছে, প্রাপ্য হিসাব ডেবিট 10,000, বিক্রি ক্রেডিট কত 10,000। ঠিক আছে, এখন এই যে ধারে যে পণ্যটা বিক্রি করছি, এখন আমাকে আবার বলছে যে জানুয়ারির 12 তারিখে আমি কি পাইছি, আমি ধারে পণ্য বিক্রয় টাকাটা আমি পণ্য দেনাদারের কাছ থেকে বা প্রাপ্য হিসাবের কাছ থেকে আমি নগদে আদায় করে ফেলছি। তাহলে এটার জাবেদাটা আবার কি হবে, যেমন নগদান হিসাব ডেবিট কত 10,000, এবং প্রাপ্য হিসাব কি প্রাপ্য হিসাব ক্রেডিট আমার কত 10,000। এই যে দেখো, তাহলে এই যে
1 তারিখের যে লেনদেনটা, এটা যখন এটা হচ্ছে 1 তারিখের লেনদেনের টাকাটা আমি কিন্তু 12 তারিখে পাইছি। তার মানে 1 তারিখে যে আমি ধারে বিক্রি করছিলাম এটা একটা লেনদেন আলাদাভাবে। আবার ঠিক 1 তারিখের টাকাটা আমি যখন 12 তারিখে যখন নগদে পাইছি, আমার এটাও কি আরেকটা লেনদেন। এজন্য কি এখানে কিন্তু দুইটা লেনদেন। এজন্য এটা হচ্ছে কি একটা লেনদেনের স্বয়ংসম্পূর্ণ বা স্বতন্ত্র থাকবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের এই যে 5 নাম্বার যে আমাদের যে বৈশিষ্ট্যটা আছে লেনদেনের, সেটা হচ্ছে দৃশ্যমানতা। অর্থাৎ একটা লেনদেন দৃশ্যমান বা অদৃশ্যমান উভয় হতে পারে। যেমন আমরা যদি বলি যে আসবাবপত্র ক্রয় ধরো 50,000 টাকা, তাহলে এটা হচ্ছে কি একটা দৃশ্যমান লেনদেন। তার মানে কি আসবাবপত্রটা আমরা দেখতেছি বা এটাকে ছুঁইতে পারতেছি, এটা কি খালি চোখে দেখা যায়, এটা হচ্ছে কি দৃশ্যমান লেনদেন। আর একটা হচ্ছে যেমন আসবাবপত্রের অবচয়, এই অবচয় যে বিষয়টা ধরো 10,000 টাকা, এটা হচ্ছে কি আমাদের অদৃশ্যমান লেনদেন। তার মানে কি অবচয়টা কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা হচ্ছে কি একটা অদৃশ্যমান লেনদেন। তার মানে একটা লেনদেন তোমার দৃশ্যমানও হইতে পারে, আবার কি অদৃশ্যমানও হইতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমাদের যে 6 নাম্বার যে বৈশিষ্ট্যটা আছে একটা লেনদেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা। অর্থাৎ ঐতিহাসিক ঘটনা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সকল আর্থিক ঘটনা পূর্বে নিয়মিতভাবে ঘটেছে, সেগুলি হলো কি ঐতিহাসিক ঘটনা। অর্থাৎ এই ঘটনাগুলো পূর্বে ধারাবাহিকভাবে ঘটে আসছে এবং যা ভবিষ্যতেও এরূপ ঘটনা কি ঘটতে পারে। এমন ঐতিহাসিক ঘটনার ফলে যদি আমাদের ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, তাহলে সেটা কি লেনদেন হিসেবে গণ্য হবে বা বিবেচিত হবে। যেমন এখানে আছে যে অনাদি পাওনা সঞ্চিতি, আরেকটা হচ্ছে কি প্রাপ্য হিসেবে বাট্রা সঞ্চিতি। ঠিক আছে, আচ্ছা, অনাদি পাওনাটা কি? অনাদি পাওনাটা আমরা বলতে পারি যে আমাদের প্রাপ্য হিসেবে যেই অর্থটা আমরা পাবো না বলে নিশ্চিত, সেটাকে বলা হয় অনাদি পাওনা। ঠিক আছে, আচ্ছা, আপাতত আমরা এই দুইটা বিষয় জেনে রাখি যে ঐতিহাসিক ঘটনা বলতে অনাদি পাওনা সঞ্চিতি এবং প্রাপ্য হিসেবে বাট্টা সঞ্চিতি। পরবর্তী ক্লাসে বা পরবর্তী এই অধ্যায়ে আমাদের এই সম্পর্কগুলো বা বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমাদের যে সর্বশেষ যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে আমাদের কি হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। আমরা জানি যে আমাদের হিসাব যে সমীকরণটা আছে সেটা হচ্ছে এ সমান এল প্লাস ও ই। অর্থাৎ এ মান হচ্ছে অ্যাসেটস, এল মানে লাইবিলিটিস এবং ও ই মানে হচ্ছে কি ওনার্স ইকুইটি। তার মানে কি সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্তা। এটা হচ্ছে আমাদের কি হিসাব সমীকরণ। এ সমান এল প্লাস ও ই মানে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্তা। তার মানে সম্পদ, একটা প্রতিষ্ঠানের সম্পদ যতটুকু, দায় এবং মালিকানা সত্ত্ব মিলে কি হবে ততটুকু। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে হিসাব সমীকরণের যে প্রভাবটা আছে, যেমন প্রতিটা লেনদেন কি হিসাব সমীকরণকে প্রভাবিত করে এবং প্রত্যেকটা লেনদেনের ফলে আমাদের হিসাব সমীকরণের যে বিভিন্ন উপাদান আছে সেই উপাদানের কি হয় পরিবর্তন সাধিত হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন আমরা লিখলাম যে প্রতিষ্ঠানের মূলধন আনয়ন আমরা লিখলাম যে 1 লক্ষ টাকা, তাহলে এটার জাবেদাটা কি হবে? এটার জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব কি হবে? মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন আমরা এখানে খুব সংক্ষেপে একটু আলোচনা করব। আমরা হিসাব সমীকরণের যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, এখন আমরা একটু সংক্ষেপে আমরা একটু আলোচনা করার চেষ্টা করতেছি। যেমন প্রতিষ্ঠানে যদি আমি মূলধন আনয়ন করি বা মূলধন বিনিয়োগ করি, তখন এটার যাবে হবে নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদ হচ্ছে সম্পদ এবং সম্পদের নর্মাল ব্যালেন্স হচ্ছে ডেবিট এবং বাড়লে কি হবে? ডেবিটই হবে। যেহেতু মূলধন আনয়ন, তার মানে নগদ বাড়ছে, নগদ বাড়লে কি নগদ নামক সম্পদ বাড়ছে, বাড়লে ডেবিট, এবং মূলধন নামক কি মালিকানা সত্ত্ব, এটা বাড়ছে, বাড়ার পরে এটা কি মূলধন হিসাব ক্রেডিট। মালিকানা সত্ত্বের নর্মাল ব্যালেন্স ক্রেডিট, বাড়লেও কি হবে? ক্রেডিট। তাহলে এটা যদি আমরা একটু হিসাব সমীকরণের মধ্যে আমরা যদি দেখাই এটার প্রভাবটা, যেমন আমরা জানি যে আমাদের এই পাশটা হচ্ছে সম্পদের পাশ। তার মানে কি আমাদের এখানে সম্পদ নামক নগদ নামক সম্পদ আমার বাড়ছে কত? 1 লক্ষ টাকা। এবং আমাদের মূলধন হচ্ছে ক্রেডিট, যার ফলে আমাদের মালিকানা সত্ত্ব বাড়ছে কত? 1 লক্ষ
টাকা, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা যদি উদাহরণ দিই, যেমন আমরা যদি বলি যে 50,000 টাকা দিয়ে আমরা নগদে একটা আসবাবপত্র ক্রয় করছি, কি আসবাবপত্র ক্রয়, তাহলে এটার জাবেদা কি হবে? এটার জাবেদা হবে আমাদের আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আসবাবপত্র নামক একটা সম্পত্তি আমার বাড়ছে এবং নগদ নামক একটা সম্পত্তি আমার কি কমছে, ঠিক আছে। তাহলে যেহেতু তাহলে দুটোটাই কি সম্পদের পাশে যাবে, একবার আমরা 50,000 টাকা দিয়ে আসবাবপত্র কলামে আমরা কি সম্পদ বাড়াবো, আবার কি করব ঠিক একইভাবে আমরা সম্পদ নগদ নামক সম্পদ কমাবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে লেন মানে দ্বিতীয় অধ্যায় লেনদেনের যে প্রথম লেকচার আমরা এখানে শেষ করব। তো আশা করছি তোমাদের এই ক্লাসটা তোমরা সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টস করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।